আজকে তোমাদের আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের বায়োটেকনোলজির উপর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো, এবং বায়োটেকনোলজির চ্যাপ্টারটির উপরে তোমাদের 10 নাম্বার যাতে সহজে পেতে পারো সে সম্পর্কে বলবো। মন দিয়ে শোনো বা দেখো। ফার্স্ট কোশ্চেন আছে SC 12 পেজে, সাবধান ব্লটিং কি? যে বিশেষ পদ্ধতিতে ডিএনএকে পৃথক করা হবে তাকে সাবধান ব্লটিং। বিশেষ করে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে পৃথকীকৃত ডিএনএ খণ্ডগুলিকে নাইট্রোসেলুলোজ পর্দায় স্থানান্তরিত করে চিহ্নিত ও শনাক্তকরণ করা হবে এই পদ্ধতির মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন, মানব ইনসুলিন বলতে কি বোঝো? মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। এই ইনসুলিন হরমোনের পরিমাণ কমে গেলে মানুষের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে মানুষের যে রোগটা হয় যাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। এই ডায়াবেটিস মেলিটাস রোগ প্রতিহত করার জন্য রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে মানুষের ইনসুলিন তৈরিকারী জিনকে কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে যে ইনসুলিন তৈরি করা হয় মানব ইনসুলিন বা হিমিউলিন বলে। নেক্সট কোশ্চেন দেখো, পিসিআর এর প্রয়োগ। এক্ষেত্রে সংগ্রহিত ডিএনএর পরিমাণ কম হলে পিসিআর পদ্ধতিতে বাড়িয়ে নেওয়া যেতে পারে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ফরেনসিক গবেষণায় এটা ব্যবহার করা যেতে পারে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে পিসিআর ব্যবহার করা যেতে পারে। পিসিআর হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশান। এক্ষেত্রে যে উৎসেচকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। SC 29 পেজে তোমরা দেখবে জিনোমিক ডিএনএ লাইব্রেরি ও সিডিএনএ লাইব্রেরির পার্থক্য জানতে চেয়েছে। এক্ষেত্রে আকার যদি দেখো, জিনোমিক ডিএনএ লাইব্রেরিতে আকার বড় হয়, সিডিএনএ লাইব্রেরিতে আকার ছোট হয়, এবং জিনোমিক ডিএনএ লাইব্রেরিতে কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল উপস্থিত, আর শুধুমাত্র কোডিং অঞ্চল উপস্থিত থাকে সিডিএনএ লাইব্রেরিতে। সিডিএনএ লাইব্রেরিতে রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচকের প্রয়োজন হয়, আর জিনোমিক ডিএনএ লাইব্রেরিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের প্রয়োজন হয়। কিগুলো তোমরা দেখে নিবে মন দিয়ে। এখন কোশ্চেনটা যেটা দেখবে, জৈব সুরক্ষা কাকে বলে বা বায়োসেফটি বলতে কি বোঝো? এই কোশ্চেনটা দেখো অনেকগুলো পেজে আছে। এক্ষেত্রে বলা হচ্ছে বায়োটেকনোলজির কাজে লাগিয়ে যে সমস্ত ট্রান্সজেনিক জীব তৈরি করা হচ্ছে তাদের দ্বারা মানুষের বা পরিবেশের কোনোরূপ ক্ষতি হবে কি না ওই দিকটা লক্ষ্য রাখাই হচ্ছে বায়োসেফটি বা জৈব নিরাপত্তা বা জৈব সুরক্ষা। নেক্সট কোশ্চেন তোমরা দেখবে, ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝো? এক্ষেত্রে ট্রান্সজেনেসিস পদ্ধতিতে বহিরাগত ডিএনএ পার্টকে বা ফরেন ডিএনএকে উদ্ভিদের মধ্যে প্রবেশ করানো হয় এবং উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ যে ফরেন ডিএনএটা প্রবেশ করানো হয়েছে ওই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি করা হয়, তাকেই বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। SC 30 পেজে তোমরা দেখতে পাবে স্টেম কোষ থেরাপি। এটা জানতে হলে প্রথমে জানতে হবে জিন থেরাপি। সাধারণত কোনো জীবের মধ্যে উপস্থিত কোনো ত্রুটিপূর্ণ জিনকে কোনো সুস্থ ও স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাকে জিন থেরাপি বলে। সাধারণত আর্থ্রাইটিস, প্যারালাইসিস, লিভার সিরোসিস প্রভৃতি রোগের ক্ষেত্রে স্টেম সেল থেরাপির মাধ্যমে রোগগুলি সারানো যেতে পারে। এক্ষেত্রে রোগাগ্রস্ত মানুষের কোনো কলা থেকে স্টেম সেলকে বার করে আনা হবে, তার মধ্যে যে জিনগত ত্রুটি আছে সেটাকে ঠিক করে আবার প্রতিস্থাপন করিয়ে সুস্থ করা যেতে পারে মানুষটিকে। এটাই স্টেম কোষ থেরাপি। কোশ্চেনটা তোমরা দেখবে, ক্রাই প্রোটিন কি? সাধারণত ক্রাই জিন দ্বারা যে প্রোটিন উৎপন্ন হয় তাকে ক্রাই প্রোটিন বলে। সাধারণত ব্যাসিলাস থুরেনজেনেসিসের মধ্যে ক্রাই জিনটি থাকে। এই জিনের মাধ্যমে যে প্রোটিন উৎপন্ন হয় তা পতঙ্গদের ধ্বংস করতে পারে। নেক্সট কোশ্চেনটা দেখো, জিনোমিক লাইব্রেরি। এক্ষেত্রে
প্রজাতিভুক্ত সকল জীবের সমস্ত ডিএনএ সজ্জাক্রমের একত্রিত সংগ্রহকে জিনোমিক লাইব্রেরি বলে। একটি জিনোমিক লাইব্রেরিতে একটি প্রজাতির সমস্ত জিনের কমপক্ষে একটি করে কপি বা প্রতিলিপি থাকতে হবে। এখন যে কোশ্চেনটা আছে, বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে মানব ইনসুলিন উৎপাদন করবে তা সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা এবছরের জন্য তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, তাই সুন্দর করে করে রাখবে তোমরা। যদি পারো এটা করতে পারো, অথবা যদি সম্ভব হয় সাঁতরা পাবলিকেশনের বই থেকেও করতে পারো, অথবা যে কোনো বই থেকে করে রাখবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। এই কোশ্চেনের অনুরূপ কোশ্চেন হচ্ছে, ইনসুলিন উৎপাদনের ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা উল্লেখ করো। অথবা আরও এক রকমের হতে পারে, PBR322 প্লাজমিডকে ব্যবহার করে কিভাবে জিন প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা সম্ভব তা আলোচনা করো। এই কোশ্চেনগুলো উত্তর কী হবে? ফার্স্ট পয়েন্টে কাঙ্ক্ষিত দাতা ডিএনএ পৃথকীকরণ। এক্ষেত্রে মানুষের ইনসুলিন তৈরিকারী এ ও বি জিন দুটিকে পৃথক করা হবে। এই এ ও বি জিন দুটি যথাক্রমে এ পলিপেপটাইড এবং বি পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। 2 নম্বর পয়েন্টে রিকম্বিন্যান্ট ডিএনএ গঠন। এক্ষেত্রে দুটি পৃথক PBR322 ক্লোনিং ভেক্টর সংগ্রহ করা হয় এবং দুটিকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাট করা হবে এবং একটিতে যথাক্রমে এ জিন, অপরটিতে বি জিন প্রবেশ করানো হবে। 3 নম্বর পয়েন্টে RDNAর পোষক কোষে অনুপ্রবেশ বা RDNAটিকে পোষক কোষের মধ্যে প্রবেশ করানো হবে। এক্ষেত্রে যে প্লাজমিডটা তৈরি হলো PBR322 তাকে ইকোলাই কোষের মধ্যে প্রবেশ করানো হয়। 4 নম্বর পয়েন্টে বিটা গ্যালাক্টোসাইডেজ সহ এ শৃঙ্খল ও বি শৃঙ্খল উৎপন্ন। সাধারণত যে ইকোলাইগুলির মধ্যে এ শৃঙ্খল ও বি শৃঙ্খল ঢোকানো হয়েছে তার মধ্যে ইকোলাইয়ের অভ্যন্তরে বহু সংখ্যক বিটা গ্যালাক্টোসাইডের উৎসেচক সহ এ শৃঙ্খল ও বি শৃঙ্খল উৎপন্ন হয়। এরপর সায়ানোজেন ব্রোমাইড প্রয়োগের মাধ্যমে শৃঙ্খলগুলিকে বিটা গ্যালাক্টোসাইড থেকে আলাদা করা হবে। সবশেষে কার্যকারী ইনসুলিন উৎপাদন বা উৎপন্ন। এক্ষেত্রে সংগ্রহীকৃত এ শৃঙ্খল ও বি শৃঙ্খলকে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত করলে কার্যকারী ইনসুলিন তৈরি হয়। এক্ষেত্রে কখনো কখনো এরকমও প্রশ্ন পড়ে, শব্দছকের মাধ্যমে ইকোলাই কোষে মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি আলোচনা করো। সেক্ষেত্রে এই শব্দছকটা তোমরা করবে, অথবা এইটাও করলে হবে। তবে এইটা যে করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো বই থেকে করতে পারো। ছায়ার পাবলিকেশনের বই থেকে করতে পারো বা সাঁতরার পাবলিকেশনের বই থেকে করতে পারো, যে কোনো বই থেকে করলেই হবে, কিন্তু তোমাদের এটা করতেই হবে। এর পরের কোশ্চেনটা দেখো, ইকো R1-এর রেস্ট্রিকশন সাইটের নাম জানতে চেয়েছে। সেক্ষেত্রে এইটা ভালো করে করবে। দেখো, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির পদ্ধতিটি বর্ণনা করো, বা এই কোশ্চেনটা এরকমও থাকতে পারে, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলি আলোচনা করো। সেক্ষেত্রে রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতে প্রথমে ডিএনএ নিষ্কাশন করতে হবে, অর্থাৎ একটা ফরেন ডিএনএকে আইসোলেট করে সেখান থেকে নির্দিষ্ট ডিএনএ পার্টটাকে পৃথক করা হবে। তারপরে যে কাজটা করতে হবে, ভেক্টর নির্বাচন করতে হবে। এই ভেক্টর হিসাবে প্লাজমিড, ফাজমিড, কসমিড যে কোনো একটাকে, মেনলি আমরা প্লাজমিডটাকেই ভেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে ফরেন ডিএনএ পার্টটিকে প্লাজমিডের সঙ্গে যুক্ত করলাম এবং প্লাজমিডের সঙ্গে যুক্ত করলে যে ডিএনএটা তৈরি হলো সেটাকে রিকম্বিন্যান্ট ডিএনএও বলা। এই রিকম্বিন্যান্ট ডিএনএ বা প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়। নেক্সট পয়েন্টে পোষক কোষে RDNAর প্রবেশ। পোষক কোষে RDNAটার প্রবেশের ফলে অসংখ্য
অপত্য তৈরি হবে। অপত্যগুলোকে ক্লোন বলা যেতে পারে এবং ক্লোনিং পদ্ধতিতে তৈরি হবে। নেক্সট পয়েন্টে যে ক্লোন অপত্যগুলো তৈরি হলো, ওই ক্লোন অপত্য থেকে জেল ইলেকট্রোফোরেসিসের দ্বারা ডিএনএ খণ্ডগুলিকে পৃথক করে নেওয়া হবে এবং ওই ডিএনএকে বিশুদ্ধকরণ করা হবে, ফলে বহু সংখ্যক কাঙ্ক্ষিত ডিএনএ উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, আণবিক কাঁচি বলতে কি বোঝো? এক্ষেত্রে মনে রাখতে হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আণবিক কাঁচি বলা হয়। এটি ডিএনএ অণুর একটি নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জাবিন্যাসকে শনাক্তকরণ করে এবং সেই স্থানে কর্তন করতে পারে, তাই একে আণবিক কাঁচি বলা হয়। নেক্সট কোশ্চেন, আণবিক আঠা বলতে কি বোঝো? এক্ষেত্রে মনে রাখতে হবে ডিএনএ লাইগেজকে আণবিক আঠা বলা হয়, কারণ এই উৎসেচকটি দুটি ডিএনএ খণ্ডকের মাঝে ফসফোডাইএস্টার বন্ধনী তৈরির মাধ্যমে জুড়ে দিতে পারে, তাই একে আণবিক আঠা বলা হয়। SC 67 পেজে যে কোশ্চেনটা আছে, বিটি ক্রপ উৎপাদনের ধাপগুলি আলোচনা করতে বলেছে। মন দিয়ে শোনো। প্রথমে কি করা হবে? কাঙ্ক্ষিত জিন সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আমরা জানি কাঙ্ক্ষিত জিন বলতে মেনলি বিটি জিনের কথা বলা হয়েছে, অথবা ক্রাই জিনও ধরা যেতে পারে, তবে এখানে বিটি ক্রপ উৎপাদনে যেহেতু ধাপ বলেছে, তাই বিটি জিনটাকে কাঙ্ক্ষিত জিন হিসাবে ধরব। এক্ষেত্রে ব্যাসিলাস থুরেনজেনেসিস থেকে বিটি জিনটাকে কালেক্ট আমরা করে নিব। এরপরে রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করব। রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টির জন্য এগ্রোব্যাকটেরিয়াম টুনিফেসিয়েন্সের টিআই প্লাসমিডটাকে বাইরে আনব। এই টিআই প্লাসমিডের একটি প্রান্তে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাট করব এবং বিটি জিনটাকে ওই কাট করা অংশে আমরা জুড়ে দিব। এক্ষেত্রে জুড়তে সাহায্য করবে যে উৎসেচক, সেটা হচ্ছে লাইগেজ। এরপর ওই যে আর ডিএনএটা তৈরি হলো এই বা রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হলো, সেটাকে পুনরায় এগ্রোব্যাকটেরিয়াম টুনিফেসিয়েন্সের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দিব এবং তার ঠিক পরে উদ্ভিদের পোষক কোষে আর ডিএনএটাকে অনুপ্রবেশ করাতে হবে। ক্ষেত্রে কালচার মিডিয়ামে থাকা উদ্ভিদ কোষে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটানো হয়, ফলে ওই ব্যাকটেরিয়া থেকে টিআই প্লাসমিডের যে বিটি জিনটা আছে সেইটা উদ্ভিদের মধ্যে স্থানান্তরিত হয়। সবশেষে ট্রান্সজেনিক বিটি ক্রপ সৃষ্টি। এক্ষেত্রে ফরেন ডিএনএ পার্টটি অর্থাৎ বিটি জিনটি উদ্ভিদের মধ্যে প্রবেশ করে এবং কালচার মিডিয়ামে অসংখ্য ক্যালাস তৈরি করবে। পরে সেখান থেকে শিশু উদ্ভিদ বা প্ল্যানলেট সৃষ্টি হবে। প্রতিটি প্ল্যানলেটের মধ্যে বা বেশিরভাগ প্ল্যানলেটের মধ্যেই বিটি জিনটা যাবে, অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি হবে। অথবা তোমরা এরকমও লিখতে পারো, ট্রান্সজেনিক প্ল্যান্ট বা বিটি ক্রপ তৈরির ধাপগুলি নিম্নরূপ। ফার্স্ট পয়েন্টে তোমরা দেখছো এখানটায় নির্দিষ্ট জিনের শনাক্তকরণ, 2 নম্বর পয়েন্টে ভেক্টর নির্বাচন, 3 নম্বর পয়েন্টে নির্দিষ্ট জিনটি পৃথক করে ভেক্টরের সঙ্গে সংযুক্তকরণ, অর্থাৎ যেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে। 4 নম্বর পয়েন্টটা উদ্ভিদ কোষে আর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টর প্রেরণ ও উদ্ভিদ কোষটির মধ্যে জিন স্থানান্তরকরণের পরে তার সংখ্যা বৃদ্ধি। 5 নম্বর পয়েন্টের ক্যালাস কালচার। 6 নম্বর পয়েন্টে বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টরের প্রয়োগের মাধ্যমে ক্যালাসের বিভেদীকরণ এবং অঙ্গের পুনরুৎপাদন, ডি ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিজেনারেশন। লাস্টের পয়েন্ট উদ্ভিদের বৃদ্ধি। লাস্টের কোশ্চেন দেখো, আণবিক কাঁচি ও আণবিক আঠা বলতে জৈব প্রযুক্তিবিদ্যায়
কোন দুটি উৎসেচককে বোঝানো হয়েছে? একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হলো আণবিক কাঁচি, আর আণবিক আঠা হলো ডিএনএ লাইগেজ। নেক্সট কোশ্চেনটা দেখো, জিন থেরাপি, যেটা অনেকগুলো পেজে আছে, ভালো করে পড়বে। সাধারণত কোনো জীবের মধ্যে ত্রুটিপূর্ণ জিনের উপস্থিতির কারণে যে রোগ সৃষ্টি হয়, ওই ত্রুটিপূর্ণ জিনটাকে অপসারিত করে যখন সুস্থ ও স্বাভাবিক জিনটাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং লোকটিকে রোগমুক্ত করা হবে, তখন তাকে জিন থেরাপি বলে। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখবে, মানব ইনসুলিনের তাৎপর্য চেয়েছে, যেটা 78 পেজে আছে। সাধারণত মানুষের মধ্যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কমে গেলে তখন ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। আর ওই ইনসুলিন হরমোন বাড়াতে চাইলে সেক্ষেত্রে বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে যে ইনসুলিন তৈরি করা হয়েছে, যাকে কৃত্রিম ইনসুলিন বা হিমিউলিন বা মানব ইনসুলিন বলা হচ্ছে, ওটা দেয়া হয়। এই ইনসুলিনটা কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং রক্তে গ্লুকোজকে স্বাভাবিক রাখে। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগকে প্রতিহত করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে থাকে। ইনসুলিন, তোমরা মানব ইনসুলিন তাৎপর্যটা ভালো করে দেখে নিবে, এইখানটায় সুন্দর করে, খুব সুন্দর করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেনটা দেখবে আছে, সিডিএনএ লাইব্রেরি বলতে কি বোঝো? এক্ষেত্রে প্রথমে জানতে হবে সিডিএনএ কি। এক্ষেত্রে আমরা জানি এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টে উৎসেচকের সাহায্যে যে ডিএনএ তৈরি করা হয় তাকেই বলা হয় সিডিএনএ, এবং এই সিডিএনএর প্রতিলিপির একত্রিত সংগ্রহকে সিডিএনএ লাইব্রেরি বলা যেতে পারে। নেক্সট কোশ্চেনটা দেখবে, পলিমারের চেন বিক্রিয়ার সুবিধা বা পলিমারের চেন রিয়াকশানের সুবিধা বা পিসিআরের সুবিধা। এক্ষেত্রে সংগ্রহিত ডিএনএর পরিমাণ কম হলে বাড়িয়ে নেওয়া সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত ডিএনএ থেকেও নতুন ডিএনএ তৈরিতে কোনো অসুবিধা হয় না। কোশ্চেন, ক্লোনিং ভেক্টরের সিলেক্টেবল মার্কার কি? এক্ষেত্রে ক্লোনিং ভেক্টরের অবস্থিত যে সমস্ত মার্কার জিন রিকম্বিনেন্ট পোষক কোষকে নন রিকম্বিনেন্ট পোষক কোষ থেকে আলাদা করে চিনতে সাহায্য করে, তাকে সিলেক্টেবল মার্কার জিন বলে। অর্থাৎ এক্ষেত্রে রিকম্বিনেন্ট পোষক কোষ ও নন রিকম্বিনেন্ট পোষক কোষ আলাদা করা যায়। নেক্সট কোশ্চেন, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের নামকরণের রীতি জানতে চেয়েছে এখানে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, প্রথম অক্ষর গণ, দ্বিতীয় অক্ষর প্রজাতি থেকে আসে, আর পরের অক্ষরগুলো স্ট্রেন থেকে আসে। নেক্সট কোশ্চেনটা দেখো, ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্যগুলি লেখো। এক্ষেত্রে প্রথম দেখো আকার এদের 10 কেবির কম হতে হবে। 2 নম্বর, অ্যাপ্লিকেশনের উৎস অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন পয়েন্ট, সিলেক্টেবল মার্কার জিন। 4 নম্বর পয়েন্টে ক্লোনিং সাইট, এই ক্লোনিং সাইটটিকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ শনাক্তকরণ করে ও কর্তন করতে পারে। সংগ্রহ ও সংযুক্তি, ব্যাকটেরিয়া কোষ থেকে সহজেই ভেক্টর সংগ্রহ করা যায় এবং বহিস্থ ডিএনএ খণ্ডকের সাথে সংযুক্ত করাও যেতে পারে। এখানটায় পিবিআর 322 এর ছবিটা দেওয়া আছে, দেখো এখানে বায়োরিঅ্যাক্টরের সম্পর্কে লেখা আছে, ভালো করে দেখে নিবে, নাহলে অনেক সময় লেগে যাবে। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখবে, জৈব সুরক্ষার বিচার্য বিষয়সমূহ। এক্ষেত্রে প্রথম পয়েন্টে বলা হচ্ছে মানুষের স্বাস্থ্য ও বিভিন্ন প্রাণীর উপর ক্ষতিকারক প্রভাব। এক্ষেত্রে ট্রানজেনেসিস পদ্ধতিতে যে সমস্ত জীব তৈরি করা হয় মানুষ বা অন্য প্রাণীর দেহে বিষক্রিয়া ঘটাতে পারে অথবা অ্যালার্জি সৃষ্টি করছে কি না সেই জিনিসটা দেখতে হবে। নম্বর পয়েন্ট, কৃষির ও
ওপর ক্ষতিকারক প্রভাব। সেক্ষেত্রে ট্রান্সজেনিক যে সমস্ত উদ্ভিদ তৈরি হচ্ছে তার ফলে দেশীয় যে উদ্ভিদগুলো ছিল তাদের সংখ্যা কমে যাচ্ছে। শুধু তাই নয়, আগাছা প্রতিরোধী উদ্ভিদ অধিক ব্যবহার করলে তা থেকে সুপার উইডস সৃষ্টি হতে পারে। 3 নম্বর পয়েন্ট, পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানুষের কাছে চিরাচরিতভাবে যে সমস্ত উদ্ভিদ প্রাণীগুলো ছিল সেগুলো হারিয়ে যেতে বসেছে। নেক্সট কোশ্চেন, বায়োওয়্যার বা জৈব যুদ্ধ হলো এমন একটা বিষয় যেখানটায় জীবিত জীবাণু, ভাইরাস বা অন্য কোনো জৈবিক এজেন্ট ব্যবহারের দ্বারা মানুষ, পশু বা ফসলের ক্ষতি করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএ লাইগেজ কি? এটি এমন একটা উৎসেচক যেটি ডিএনএ খণ্ডগুলিকে ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত করে দিতে পারে। ট্রান্সফেকশন এক বিশেষ পদ্ধতি যে পদ্ধতিতে ইউক্যারিওটিক কোষের মধ্যে বহিরাগত নিউক্লিক অ্যাসিড বা ফরেন ডিএনএ প্রবেশ করানো যায় এবং ওই ইউক্যারিওটিক কোষের মধ্যে বিভিন্ন পরিবর্তন সংগঠিত করা যায়। এবার কোশ্চেনটা দেখবে, বায়োপাইরেসি বলতে কি বোঝো? উদাহরণ, যখন কোনো দেশ বা সম্প্রদায় বা ব্যক্তি অন্যের অনুমতি ছাড়া অন্য কোনো দেশ বা সম্প্রদায় বা ব্যক্তির দ্বারা আবিষ্কৃত জিনিসকে নিজের বলে দাবি করে এবং নিজে মুনাফা অর্জন করে তাকে বায়োপাইরেসি বলে। এর উদাহরণ হলো কি, নিম, হলুদ, এরকম আছে, তোমরা দেখে নিবে ভালো করে। নেক্সট কোশ্চেন, বিএসি ওয়াইএসি। বিএসি হলো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর ওয়াইএসি হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এছাড়া হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোমও হতে পারে। এইগুলা হচ্ছে কৃত্রিম ক্রোমোজোম বাহক। এক্সোনিউক্লিয়েজ, এটি এমন এক ধরনের উৎসেচক যেটি নিউক্লিক অ্যাসিডের প্রান্তীয় অংশ থেকে নিউক্লিওটাইড অপসারণের মাধ্যমে শৃঙ্খলকে কাটে। নেক্সট কোশ্চেন, এন্ডোনিউক্লিয়েজ। এটি এমন এক ধরনের নিউক্লিয়েজ যেটি নিউক্লিক অ্যাসিডের প্রান্তীয় অংশ ছাড়া মধ্যবর্তী যে কোনো অংশ থেকে ফসফোডাইএস্টার বন্ধনীকে ভেঙে নিউক্লিওটাইড বিচ্ছিন্ন করে শৃঙ্খলকে কাটতে পারে বা বিচ্ছিন্ন করে। নেক্সট কোশ্চেন, বায়োটেকনোলজিতে ডিএনএ লাইগেজের ভূমিকা। এটিকে আণবিক আঠা বা মলিকিউলার গ্লু বলে। এটি ফরেন ডিএনএকে বা বহিরাগত ডিএনএকে ভেক্টরের ডিএনএর সাথে সংযুক্ত করে আর ডিএনএ তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন, পোষক কোষে জিনের বা ডিএনএ খণ্ডকের অন্তর্ভুক্তির পদ্ধতিগুলি আলোচনা করো। সেক্ষেত্রে কোশ্চেন থাকতে পারে, পোষক কোষে কাঙ্ক্ষিত বা বহিরাগত জিন বা ডিএনএ খণ্ডকের অন্তর্ভুক্তির পদ্ধতি। দেখো পদ্ধতিগুলো ট্রান্সফরমেশন, কনজুগেশন, তারপরে তোমরা চলে আসতে পারো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু থাকে কাঙ্ক্ষিত বা বহিরাগত জিনের সরাসরি পোষক কোষের অন্তর্ভুক্তি, সেক্ষেত্রে ভেক্টরের সাহায্য ছাড়া। এই কোশ্চেনটাও আসতে পারে। সেক্ষেত্রে মাইক্রো ইঞ্জেকশন, ইলেকট্রোফোরেশন, জিন গান। দেখো সবশেষে জিন গানটি দেখানো আছে, লাইপোফিকেশানও দেখানো আছে, তোমরা ভালো করে দেখে নিবে। নেক্সট কোশ্চেনটা দেখো, জেনেটিক ফিউশন। এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো এক জায়গার জিন ওই ক্রোমোজোমের অপর কোনো জায়গায় সংযুক্ত হলে তাকে জেনেটিক ফিউশন বলে। নেক্সট কোশ্চেন দেখো, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি? আমরা জানি ডিএনএ দ্বিতন্ত্রী। এক্ষেত্রে 5'2'3' 5'2'3'। এক্ষেত্রে বলা হচ্ছে তন্ত্রী দুটির যদি নিউক্লিওটাইডের সজ্জাক্রম পরস্পরের প্রতিবিম্ব হয় তাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলে। এক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি,
এর ক্ষেত্রে আমরা এটাকে প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম ধরতে পারি, কারণ এই 5' প্রান্তটাকে এই 5' প্রান্তের যদি অভিমুখে করি তাহলে দেখবে দুটোর তন্ত্রীর নিউক্লিওটাইড সজ্জা একই টাইপ। নেক্সট কোশ্চেন, স্ট্যাগার কাট। এক্ষেত্রে দ্বিতন্ত্রীর ডিএনএকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ তন্ত্রী দুটোকে যদি একই স্থানে না কাটে তখন সেক্ষেত্রে কথাটা ব্যবহার করা হয়। তোমরা এটা একটু ভালো করে পড়ি। নেক্সট কোশ্চেন দেখো, বায়োপেটেন্ট বলতে কি বোঝো? এটি বিশেষ অধিকারপত্র যার মাধ্যমে কোনো ব্যক্তি বা সংস্থা বা দেশকে তার নিজের আবিষ্কৃত কোনো জীবজাত পদার্থ বা জৈব পদ্ধতি ও জৈব পণ্য ইত্যাদির ব্যবহার ও ব্যবসার স্ব অধিকার বা অনুমতি দেওয়া হয়, তাকে বায়োপেটেন্ট বলে। ডক্টর আনন্দমোহন চক্রবর্তীকে সুপারবাগ আবিষ্কারের পেটেন্ট প্রদান করা হয়। নেক্সট কোশ্চেনটা ট্যাগ পলিমারেজের উপর। এক্ষেত্রে থার্মাস অ্যাকুয়াটিকাস নামক উষ্ণ প্রস্রবণে বসবাসকারী একটা ব্যাকটেরিয়া, তার দেহে এই উৎসেচকটা পাওয়া যায় ট্যাগ পলিমারেজ। এটি পিসিআর পদ্ধতিতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, পিসিআর পদ্ধতির ধাপ জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে ডিনেচুরেশন, প্রাইমারি অ্যানালগিং এবং সম্প্রসারণ বা ইলঙ্গেশনের মাধ্যমে পিসিআর পদ্ধতি সম্পাদন করা হয়। কোশ্চেন আছে জিএমসি। সেক্ষেত্রে বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বহিরাগত বা কাঙ্ক্ষিত ডিএনএকে বা ফরেন ডিএনএকে বা জিনকে কোনো উদ্ভিদের মধ্যে প্রবেশ করিয়ে তার জিনগত পরিবর্তন ঘটানো হবে এবং যে শস্য উদ্ভিদ তৈরি করা হবে তাকেই বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। এদের ট্রান্সজেনিক উদ্ভিদও বলা যেতে পারে, কারণ এক্ষেত্রে এদের জেনেটিক্যালি পরিবর্তন ঘটানো হয় তাই। এর উদাহরণ হিসাবে গোল্ডেন রাইস, ফেবার সেভার টমেটো, এছাড়া ট্রান্সজেনিক আলু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটি সাধারণত আধুনিক বায়োটেকনোলজির অন্তর্গত আর্টিফিশিয়াল পদ্ধতি, যার মাধ্যমে সাধারণত ফরেন ডিএনএকে কোনো জীবের ডিএনএর সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে ওই ডিএনএ রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে যে জীব বা কোষের সৃষ্টি করা হবে সেই জীবের জেনেটিক্যালি পরিবর্তন ঘটানো হবে, সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো নেক্সট কোশ্চেন, শাটল ভেক্টর। যে ভেক্টরটি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষে কাজ করে তাকে শাটল ভেক্টর বলে। নেক্সট কোশ্চেন, পিবিআর 322 ভেক্টরের গঠনের সংক্ষিপ্ত ধারণা দাও। আমরা জানি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুজন বিজ্ঞানী বলিভার ও রড্রিগেজ পিবিআর 322 প্লাজমিডটি আবিষ্কার করেন। এটি প্রথম আবিষ্কৃত কৃত্রিম ক্লোনিং ভেক্টর। পি ফর প্লাজমিড, বি ফর বলিভার, আর ফর রড্রিগেজ। আর 322 হলো বিজ্ঞানীদ্বয় দ্বারা ব্যবহৃত একটা নাম্বার যা পিবিআর 322কে অন্যান্য থেকে আলাদা করে চিনতে সাহায্য করে। এছাড়া তোমরা এইটাও লিখতে পারো, এই যে গঠনটা। নেক্সট কোশ্চেন, প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কোনটি? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থেকে উৎপন্ন HIN2। নেক্সট কোশ্চেন, ট্যাগ পলিমারেজ কোথা থেকে পাওয়া যায়? সেক্ষেত্রে থার্মাস অ্যাকুয়াটিকাস নামক উষ্ণ প্রস্রবণে বসবাসকারী ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। তোমরা বিজ্ঞানসম্মত নামের নিচে দাগ দিবে। আবার দেখো ডিএনএ লাইগেজের ভূমিকা জানতে চেয়েছে, যেটা আগে বলে দেওয়া হয়েছে তোমাদের। নেক্সট কোশ্চেন, বায়োটেকনোলজিতে ভেক্টরের ব্যবহার। সেক্ষেত্রে এর প্রধান কাজ হচ্ছে ফরেন ডিএনএটাকে বহন করে নির্দিষ্ট উদ্ভিদ কোষে বা প্রাণী কোষে প্রবেশ করানো। দেখো জৈব প্রযুক্তিবিদ্যায় ট্যাগ পলিমারেজের গুরুত্ব আগে বলে দেওয়া হয়েছে, এটি তবু বলে দিচ্ছে এটি পিসিআর পদ্ধতিতে নিউ ডিএনএ তৈরিতে সাহায্য করে থাকে। দেখো স্বাস্থ্যক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, তোমরা এই নোটটা লিখতে পারো।
এই নোটটা তোমরা লিখতে পারো। ডিএনএ প্রোব কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে নির্দিষ্ট জ্ঞাত 15 to 30টি নিউক্লিওটাইড সজ্জাবিন্যাসযুক্ত ও P32 তেজস্ক্রিয় লেবেলযুক্ত যে ডিএনএ তন্ত্রী ডিএনএ খণ্ডক দ্বারা পরিপূরক বেসযুক্ত ডিএনএকে শনাক্ত করা যায় এবং নির্দিষ্ট জিনের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে ডিএনএ প্রোব বলে। এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকেও তোমরা লক্ষ্য করতে পারো। নেক্সট কোশ্চেন, আধুনিক জীবনে জৈব নিরাপত্তার গুরুত্ব উল্লেখ করো। সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্টে বলা যেতে পারে যে ট্রান্সজেনিক জীবের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর পয়েন্টে ক্ষতিকারক প্রভাব থেকে মানুষ ও অন্যান্য প্রাণী ও পরিবেশকে রক্ষা করতে হবে। কোনো দেশ বা সংস্থাকে জৈব অস্ত্র নির্মাণ ও ব্যবহার যাতে না করে তার দিকে নজর রাখা। খাদ্য হিসাবে ট্রান্সজেনিক শস্যের গ্রহণযোগ্যতা সুনিশ্চিত করা। নেক্সট কোশ্চেন, জিন গান বা জিন বন্দুক কি? জিন বন্দুক বা জৈব কণা ডেলিভার সিস্টেম হলো এক বিশেষ ধরনের ডিভাইস যার মাধ্যমে বহিরাগত ডিএনএকে পোষক কোষে বা নির্দিষ্ট কোষে প্রবেশ করানো যায়। এক্ষেত্রে টাংস্টেন বা সোনার কণার উপর জিনের কয়েকশো কপি মুড়ে ফেলা হয়। তারপর কণাগুলিকে জিন বন্দুক দিয়ে নিউক্লিয়াসে প্রবেশ করানো হয় যাতে ফরেন ডিএনএ পার্টটা কোষের মধ্যে প্রবেশ করতে পারে। নেক্সট কোশ্চেন, সিডিএনএ বলতে কি বোঝো? জৈব প্রযুক্তিবিদ্যায় তার তাৎপর্য। আমরা জানি ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। অপরদিকে যদি আমরা এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টে উৎসেচকের সাহায্যে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আমরা ডিএনএ তৈরি করি তখন তাকে বলা হয় সিডিএনএ। এবার দেখো এর গুরুত্বটা বা তাৎপর্যটা বলছি, মন দিয়ে শোনো। ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষে ইউক্যারিওটিক জিনকে ক্লোন করার জন্য সিডিএনএ ব্যবহার করা হয়। এছাড়া বাকি পয়েন্টগুলো তোমরা দেখে নিবে। জিএমও কি তার উদাহরণ? এক্ষেত্রে জিএমও বলতে যখন কোনো জীবের মধ্যে ফরেন ডিএনএ পার্ট বা বহিরাগত ডিএনএ পার্ট প্রবেশ করিয়ে তার জেনেটিক্যালি পরিবর্তন করানো হবে তখন তাকে বলা হয় জিএমও। নেক্সট কোশ্চেন, বিটি বেগুন। এক্ষেত্রে প্রাকৃতিকভাবে তৈরি বা ন্যাচারাল বেগুন গাছের মধ্যে ব্যাসিলাস থুরেনজেনেসিসের আইএসি জিন ঢুকিয়ে বিটি বেগুন গাছ তৈরি করা হয়। এই বেগুন গাছগুলি সাধারণত পরিবেশের সেরকম ক্ষতি করে না কিন্তু পেস্ট প্রতিরোধী হয়ে থাকে, অর্থাৎ এরা ক্ষতিকারক পতঙ্গকে ধ্বংস করার ক্ষমতা রাখে। নেক্সট কোশ্চেন দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত দুটি উৎসেচকের নাম জানতে চেয়েছে। একটা হলো ডিএনএ লাইগেজ বা আণবিক আঠা, আর একটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা আণবিক কাঁচি। আবার কোশ্চেন দেখো, ট্রান্সজেনিক প্রাণী কি? যখন কোনো জীবের মধ্যে ফরেন ডিএনএ পার্ট প্রবেশ করাবো বা কোনো প্রাণীর মধ্যে ফরেন ডিএনএ পার্ট প্রবেশ করাবো এবং ওই প্রাণীটার মধ্যে জেনেটিক্যালি পরিবর্তন ঘটিয়ে যে জিনটা প্রবেশ করানো হচ্ছে সেই জিনের বৈশিষ্ট্যযুক্ত প্রাণী তৈরি হবে তখন তাকে বলা হয় ট্রান্সজেনিক প্রাণী। নকআউট ইঁদুর একটি ট্রান্সজেনিক প্রাণী। এরপর জানতে চেয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের ভূমিকা। সেক্ষেত্রে এটি এমআরএনএ থেকে ডিএনএ তৈরিতে অর্থাৎ সিডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট কোশ্চেন, বিটি তুলো বলতে কি বোঝো? এগ্রোব্যাকটেরিয়াম টুনিফেসিয়েন্স নামক একটি সয়েল ব্যাকটেরিয়া আছে যে মাটিতে বসবাস করে। ওই ব্যাকটেরিয়ার মধ্যে একটা প্লাসমিড আছে যেটা হচ্ছে টিআই প্লাসমিড। ওই টিআই প্লাসমিডের টিডিএনএ পার্টটা
উদ্ভিদের মধ্যে প্রবেশ করলে তুলো গাছে ক্রাউন গল ডিজিজ হয়। সেক্ষেত্রে ওই তুলো গাছের মধ্যে যদি ব্যাসিলাস থুরেনজেনেসিসের বিটি জিনটাকে আমরা প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে যে তুলো গাছ তৈরি হবে তার মধ্যে ক্রাউন গল ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং বাণিজ্যিকভাবে তুলা উৎপাদন করা সম্ভব হবে। আরও একটা জিনিস মনে রাখবে, বিটি তুলা ভারতবর্ষের সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত জিএমও শস্য। এমএবি মনোক্লোনাল অ্যান্টিবডি এর গুরুত্ব হচ্ছে কি, সাধারণত রোগের নিরূপণে ব্যবহার করা হয়ে থাকে। রিকম্বিনেন্ট ডিএনএ, এক্ষেত্রে বহিরাগত ডিএনএটিকে বা ফরেন ডিএনএটিকে ভেক্টরের ডিএনএর সঙ্গে সংযুক্ত করে আর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এই ধাপটাও তোমরা সঙ্গে লিখে দিলে ভালো হবে। বিটি শস্য কি এটা আগে বলে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নিবে। বিটি শস্যের বিশেষত্ব কি সে সম্পর্কে লেখা আছে, দেখে নিবে। নেক্সট কোশ্চেন, পিসিআর এর অসুবিধা উল্লেখ করো। সেক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে ডিএনএ পলিমারেজের মতো ট্যাগ পলিমারেজের প্রুফ রিডিং বা ভুল ত্রুটি সংশোধন করার ক্ষমতা থাকে না, ফলে সংশ্লেষিত ডিএনএ তন্ত্রীতে ভুল নিউক্লিওটাইড অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে তোমার পিসিআর যথেষ্ট ব্যয়বহুল এবং পিসিআর পদ্ধতির জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজন হয়। বাকি পয়েন্টগুলো তোমরা দেখে নিবে সুন্দর করে। নেক্সট কোশ্চেন, হাইব্রিডোমা কি, এর গুরুত্ব লেখো। হাইব্রিডোমা বলতে বোঝায় অ্যান্টিবডি উৎপাদনকারী বি লিম্ফোসাইট, যেটা একটি শ্বেতরক্ত কণিকা, তার সঙ্গে ক্যান্সার মায়োলিন কোষ, যেটা হচ্ছে অস্থিমজ্জার টিউমার কোষ, মিলিত হয়ে যে সংকর কোষ সৃষ্টি করে তাকে হাইব্রিডোমা বলে। এর গুরুত্ব হচ্ছে কি, এই কোষটি দ্রুত বিভাজিত হয়ে প্রচুর পরিমাণ মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারে। চ্যাপ্টারটি তোমরা ভালো করে পড়বে, কারণ এই চ্যাপ্টার থেকে টোটাল 10 নাম্বার পরীক্ষায় পড়ে। তোমরা ভালো করে পড়লে পুরো 10 পাবে।